নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। এই সময়টা গত ২ বছর আগে ঠিক রাজ্য কতটা উত্তাল ছিল সেটা আপনাদের প্রত্যেকের মনে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন এবং আর.জি. করের ঘটনা যা রাজ্যের সাধারণ রাজ্যবাসী, সারা বিশ্ববাসীর মেরুদণ্ড দিয়ে একটা আতঙ্কের তুহিন স্রোত বইয়ে দিয়েছিল এবং অনেকে বলেন যে তৃণমূল সরকারের পতনের বীজটা সেদিনই রোপণ করা হয়ে গিয়েছিল। বুদ্ধবাবু একবার বলেছিলেন দে উইল বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন্স। আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যে ঘটনা ঘটলো আমরা সেই নিয়ে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং এই কথোপকথনের শেষে পুলিশ প্রশাসনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, ঈদগাহ মসজিদ থেকে মাইক খোলার বিষয় নিয়ে। সেই বিষয়ে ওনার মতামত চাইবো, ওনার একটু ভিডিও দেখাবো। কিন্তু সবার আগে মতামত নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, যে আপনি এই ঘটনাকে স্যার কিভাবে দেখছেন? আপনি একটি ফেসবুক পোস্টও করেছেন, আপনি কিভাবে দেখছেন? আমি তো দেখেছেন আমার পোস্ট ফেসবুকে। আমরা একটা সভ্য সমাজে বাস করি, একটা গণতান্ত্রিক সমাজ, আর ভারতবর্ষ একটা প্রাচীন সভ্যতার দেশ। সেই সভ্য সমাজের যে ঐতিহ্য, সেটা হচ্ছে বিরোধ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু সেটা কখনোই চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এই পর্যায়ে যাওয়া উচিত না। বিজেপি ক্ষমতায় আসার পর তারা প্রকৃতপক্ষে মধ্যযুগীয় কালচারটাকে লালন পালন করছে। এই যে ডিম থেরাপি, এই যে অসভ্যতা। তারপর মমতা সম্পর্কে আমার থেকে বেশি ক্রিটিক তো পশ্চিমবঙ্গে কেউ ছিল না, হুম। কিন্তু তাকে এইভাবে হেনস্থা করা হবে কেন? সে তো একটি পরিবারের ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়ার পর সেখানে সে মারা গিয়েছে। একদম। এটা একটা খুব গুরুতর ঘটনা, কাস্টাডিয়াল ডেথ। হুম, তো হুম। তিনি সেখানে খোঁজ খবর করতে গেছেন। তিনি যতই নিন্দনীয় হন না কেন, তার উপর ওইভাবে শারীরিক আক্রমণ করার প্রবণতাটা কিন্তু হিংস্র। আমি বলি পশু জগতেও এটা হয় না। আমার মনে আছে একবার জিম করবেট বলেছিলেন, যখন বলা হচ্ছে যে পাশবিক আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তিনি বলেছিলেন আমি খুব আপত্তি করছি, হুম, হুম। পশুরা কখনো এরকম ভাবে অকারণে আক্রমণ করে না, এবং শিশুদের উপর তো নয়, অর্থাৎ নবজাতকদের উপর তো নয়। হুম, হুম। এটা আমরা কি সেই জায়গায় ফিরে যাচ্ছি? মুখে বলবো বুদ্ধের দেশ, মুখে বলবো আমরা প্রাচীন সভ্যতা, আর আচরণ আমরা করব মধ্যযুগীয়। এটা মেনে নেওয়া যায় না। তার স্যার বিরুদ্ধে আপনার, হ্যাঁ। রাজনৈতিক ভাবে লড়াই করো, আইনি ব্যবস্থা নাও। আইনি ব্যবস্থা কিছু নেবে না, কিন্তু তাকে হেনস্থা করবে, এটা আমার মতে চূড়ান্ত অসভ্যতা। স্যার আমি নিশ্চিত, এবং আপনার ফেসবুক পোস্টেও তার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে, যে অনেকে এখানে বলবেন যে সিপিএম এর সঙ্গে তৃণমূলের যোগসাজশ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সফট হচ্ছেন তৃণমূলের ওপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। বিষয়টা কি তাই, নাকি আপনি বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিষয়টাকে সাবজেক্টিভলি দেখছেন? যারা বলছেন তারা অতীব মূর্খ। আমি তো আবারও বলছি, মমতার বিরুদ্ধে বিগত 15 বছরে ব্যক্তিগত শ্লাঘার কথা নয়, আমার থেকে বেশি বড় ক্রিটিক কেউ ছিলেন না। ক্রিটিক, এবং তাকে যেভাবে এবং সমালোচনায় ফেলে, মানে হ্যাঁ, সমস্যায় ফেলেছেন। এবং হ্যাঁ, মমতা যার ফলে ব্যক্তিগতভাবে আমাকে নিরন্তর আক্রমণ করে গেছেন। আমি কখনোই কিন্তু পাল্টা আক্রমণ করিনি, এটা মানে একটা সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না। হুম, হুম। তা আজকে সে বেচারা বিধ্বস্ত, পরাজিত, দুদিন বাদে হয়তো বিজেপির ঘরেই চলে যাবেন। তাকে এইরকম ভাবে শারীরিক ভাবে হেনস্থা করাটা, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। স্যার, এই জায়গায় আমি একটা প্রশ্ন করব। এইসব প্রশ্নটা হয়তো আপনার আনটুয়ার্ড মনে হতে পারে, কিন্তু প্রশ্ন করব। আপনি বারবার করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আরএসএস এর প্রোডাক্ট, বিজেপির প্রোডাক্ট। তো আরএসএস নিজের বাই প্রোডাক্টকে কেন এইভাবে সমস্যায় ফেলতে পারে? না, এটা এটা হচ্ছে যে মুশকিল হচ্ছে কেন, তো আপনি যদি উস্কে দেন, উস্কে দিলে পরে কিছু তো আছে যারা উস্কানিটাকেই মনে করে মূল লক্ষ্য, আসলটাকে তো ভুলে যেতে চায়। দেখবেন আপনি যদি পাড়ায় পাড়ায় মারামারি হতো, আমি কালীঘাটে থাকতাম তো, প্রায় সেই এপাড়া ওপাড়া মারামারি হতো। হুম। ওই উস্কানির ফলে পেছন থেকে কিছু ছেলে তার ঢিল ছুড়ে দিল, একটা গালাগালি দিয়ে দিল, এরকম করে উত্তেজনা তৈরি করে। এই যারা ঢিল ফিল ছুটছেন, তারা হচ্ছে ওই আরএসএস এর উস্কানি দলের অংশ। এদের মধ্যে সভ্যতা ভদ্রতা কোনো কিছু নেই।
স্যার একদম আর পরের প্রশ্নে যাব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বহভারম্ভে লঘুক্রিয়া হলো। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একাধিক নোটিশ এসে পড়ছে, তার বাড়ির বেআইনি নির্মাণ ভাঙা হবে ইত্যাদি। দেখা গেল কার্যক্ষেত্রে যে সারা পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গৃহচ্যুত হলেন, পেশাচ্যুত হলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি ইটও নড়লো না। এখন বিষয়টা আবার ধামাচাপা পড়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো তদন্ত শুরু হলো না। এটা নিয়ে আপনি কি করবেন? হবে না, আমি তো ইতিপূর্বে আপনাদের বলেছি যে এইটা কিছুদিন এই খেলা চলবে। তার কারণ হচ্ছে যে ওদের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে যে বামেরা লড়াই করার ফলেই তো মমতার বিরুদ্ধে মানুষের একটা বিক্ষোভ হয়েছিল, সেই সুযোগটা ওরা পেয়ে ক্ষমতায় এসছেন। এখন ক্ষমতায় আসার ওদের চরিত্রটা প্রকাশিত হয়ে যাচ্ছে, কিন্তু বামেদের লড়াইয়ের তীব্রতা বাড়ছে। তো সেটাকে আরেকটু ভিন্ন পথে যদি পরিচালিত করা যায়, সেই জন্যই এই সমস্ত করে দেখাবার চেষ্টা করা যায় ওরা খুব মমতা বিরোধী, আর কিছুই না। স্যার, আমার এই বিষয়ে একদম শেষ প্রশ্ন, পরের একটা বিষয় প্রতিক্রিয়া নিয়ে আপনাকে আমি স্যার শেষ করবো কথোপকথন। আমার এই বিষয়ের শেষ প্রশ্ন, অনেকে বলছেন, যা দিয়ে শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির দুর্বৃত্তায়নকে তো অনুমোদিত করেছিলেন, আজকে তিনি নিজেই তার শিকার হলেন, পেইড ব্যাক বাই হার ওন কয়েন। আপনি তাহলে তার পাশে দাঁড়াচ্ছেন কেন? কালকে যদি আমি দেখি যে কেউ অমিত শাহকে ঢিল ছুটছে, আমিও সেই ঢিল ছোড়ার বিরুদ্ধে অমিত শাহের পাশে থাকবো, তো বিস্তৃত হওয়ার কিছু নেই। ঢিল ছুটবি কেন? বুদ্ধিমত্তা দিয়ে, রাজনীতি দিয়ে, যুক্তি দিয়ে লড়াই কর। ঢিল ছোড়ার জন্য মস্তিষ্কের প্রয়োজন হয় না। ঢিল ছুড়ে বরং যাকে ঢিল ছুটছো তাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় বলে আমি মনে করি। স্যার, আমি একদম প্রসঙ্গান্তরে যাব, শেষ প্রশ্ন করব। আপনার ভিডিও বার্তাটি আমি দর্শককে অবশ্যই দেখাবো। একটু ক্ল্যারিফিকেশন চাইছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার সংখ্যালঘু তোষণ করছেন, এরকম একটি বিষয় উঠে আসছে যে কেন ঈদগাহ থেকে, মসজিদ থেকে খুলে নেওয়া হবে, মাইক খুলে নেওয়া হবে। আপনার অবস্থানটা একটু যদি পরিষ্কার করেন। আমার পরিষ্কার বক্তব্য, আমি তখনও বলেছি, পরবর্তীকালে আরেকটি ঘটনা ঘটেছে, তার জন্য আমি আমার বক্তব্য জানিয়েছি যে দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানের একটা মূল্যবোধ আছে, সংবিধানের একটা নৈতিকতা আছে, এটা মেনে সবাইকে চলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এসব নিয়ে আমি আদৌ বিচার করি না। একটি মসজিদে তাদের প্রথা অনুযায়ী তারা মাইক বাজায়, নিয়মটা কি? যদি নির্দিষ্ট যে মাত্রা দূষণ পর্ষদ ঠিক করে দিয়েছেন তার অতিরিক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারো। মাইক খুলবার অধিকার তোমায় কে দিয়েছে? আইন মেনে কাজ করতে হবে। তো ক্ষমতা আছে বলে গুন্ডামি করবো, ওই লোক আছে বলে ঢিল ছুড়বো, একই দৃষ্টি সেটা হতে পারে না। সেই জন্যই আমি প্রত্যেককেই বলেছি যে আপনারা আইন মেনে চলুন, দূষণ পর্ষদের যে নির্দিষ্ট মাত্রা, সেই মাত্রার মধ্যে শব্দ রাখুন। মাইক খোলার কোনো প্রয়োজন আছে না, মাইক খুলতে এলে পরে জানান, আইনগত ব্যবস্থা হয়। আপনি আজকেই দেখছিলাম যে মসজিদে মসজিদে গিয়ে ফর্ম বিলি হচ্ছে তাদের সম্পত্তির বিবরণ, সেটা নাকি থানা থেকে করছে। কে অধিকার দিয়েছে থানাকে? কোথায় তারা এই আইনি অধিকার পেলেন? একটা গণতান্ত্রিক দেশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে কিন্তু সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা তৈরি করা, নিরাপত্তার বোধ তৈরি করা। সংখ্যাগুরু নিয়ে থাকলে পরে তার গণতন্ত্র হলো না, তারা তো মনতন্ত্র হয়ে গেল। যে অংশের পুলিশ আধিকারিকেরা এই কাজ করছেন তাদের কি পরিণতির সম্মুখীন হতে পারে? যথেষ্ট খারাপ পরিণতির দিকে যাবেন। আমি তো দেখতে পাচ্ছি এখন তো, আমি ওই বলার পর পুলিশ দেখছি একটা নিয়মে এসেছেন। এখন তারা সার্কুলার বিলি করে বলছেন আপনারা দূষণ পর্ষদ মানুন ইত্যাদি। সেটা প্রথম থেকেই সেটাই করা উচিত ছিল। মাইক খুলতে যাবে কেন? কি পাড়ার গুন্ডা নাকি পুলিশ? অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার। আমি দেখলাম যে বিভিন্ন মসজিদে, ঈদগায় গিয়ে কিছু লোক পুলিশের পক্ষ থেকে দাবি করে একটা ফর্ম বিলি করছেন। এই ফর্মে কারো সই নেই। কে ফর্ম ইস্যু করলেন, তার কি আইনি অধিকার, সেসব বলা নেই। কিন্তু মসজিদে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সম্পত্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন। যে ফর্ম দেবে তাকে জিজ্ঞাসা করুন তাকে কে পাঠিয়েছে, তিনি ফর্মে সই করুন, তারপর আমরা ফর্ম নিয়ে বিবেচনা করব।
তা না হলে এই ফর্মের কোনো আইনি গুরুত্ব নেই। ফর্মটা দিয়ে গেলে যত্ন করে রেখে দিন এবং যারা আসবে তাদের বলবেন যে আপনারা লিখে পাঠান ফর্ম কিভাবে জমা দিতে হবে, সেইভাবে আমরা জমা দেব। কোনো লোকের কথায়, অপরিচিত কোনো ব্যক্তির কথায় বা থানা থেকে আসছি বললে পরে তাকে গুরুত্ব দেবেন না। আপনাদের অধিকার, এভাবে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ফর্ম নিয়ে তাদের বলুন প্রয়োজন হলে যে আপনারা আমাদের জানান লিখিতভাবে কাকে কোথায় ফর্ম জমা দেব, তারপর আমাদের সঙ্গে পরামর্শ করবেন। হ্যাঁ, অনেকটা রাত্রির হয়েছে, লাইভে আসতে বাধ্য হলাম কারণ রাজ্য জুড়ে সচেতনভাবেই পুলিশ আইন বিরোধী কাজ করছে বলে মনে হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি কোনো নোটিশ ছাড়াই পুলিশ বিভিন্ন মসজিদে গিয়ে হুমকি দিয়েছে, মাইক খুলে নিন, এবং যারা পরিবেশ দূষণ সংক্রান্ত আইনকে মান্যতা দিয়ে মাইককে ব্যবহার করছে, লাউডস্পিকারকে ব্যবহার করছে মসজিদে, তাদেরকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি খুব সুনির্দিষ্টভাবে সকলকে জানাতে চাই যে আপনারা যারা শব্দ দূষণ সংক্রান্ত আইনকে মান্যতা দিয়ে এই লাউডস্পিকার ব্যবহার করছেন তারা সরাসরি পুলিশকে লিখিতভাবে জানিয়ে দিন যে আপনারা আইন মেনে চলছেন, ফলে পুলিশ আপনি আইনের বাইরে কাজ করতে পারেন না, আপনিও আইন মানতে বাধ্য, ফলে অকারণে আমাদেরকে হেনস্থা করবেন না। একই বার্তা পুলিশকেও দিতে চাই, দয়া করে সাধারণ মানুষকে বাঁচতে দিন। আপনাদের যে প্রতিনিয়ত মানুষ আপনাদের কাজে হেনস্থা হচ্ছে, বন্ধ হোক এটা। দুই, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি ফর্ম আমার কাছে এসছে, জানতে পেরেছি পুলিশ বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে এই ফর্মটা দিচ্ছে এবং ফর্মের উপরে লেখাও আছে মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা এগুলোর জন্যই এই ফর্মটি, এবং সেখানে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। আমি আমার ব্যক্তিগত সম্পত্তির হিসাব পুলিশকে কেন দিতে যাব? পুলিশ কোন অধিকারে এই তথ্য চাইতে পারে? ফলে খুব ব্যর্থহীন ভাষায় একথা জানাতে চাই, আপনারা কেউ পুলিশের আইন বিরোধী কাজ করলে তার প্রতিবাদ করবেন, তাকে মান্যতা দেবেন না। পুলিশ আপনার কাছে এই তথ্য চাইতে পারেন না। আপনার ব্যক্তিগত সম্পত্তি, আপনার ব্যক্তিগত ইনফরমেশন, তা আপনি কাউকে ডিসক্লোজ করতে বাধ্য নন। ফলে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সেই সংক্রান্ত কোনো তথ্য যদি কোনো ফর্মে চায় তাহলে তা দেবেন না। এবং খুব চালাকির সঙ্গে এই কাজ করছে যারা এই ফর্মটা ডিস্ট্রিবিউট করছে, তারা দায়িত্বও নিচ্ছেন না। ফর্মে কোথাও সরকারি আধিকারিকের সই নেই, কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। কেন এই এক্সারসাইজ করছে সেটাও আমরা জানি না। পুলিশ তার এলাকায় নিজেদের মানুষেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, আর অকারণে মানুষকে, সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করে আসলে সমাজের মধ্যে একটা বিভেদের যে রাজনীতি শাসক দল করে তাকে সরকারিকরণ করার চেষ্টা করছে। ফলে এই ধরনের পুলিশি ইনস্টিগেশনে আপনারা পা দেবেন না। এই ধরনের পুলিশের উস্কানিমূলক কাজে আপনারা মাথা গলাবেন না। আমরা যদি পুলিশ বেআইনি কাজ করতে থাকে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিশ্চয়ই নেব আইনের দরবারে, কিন্তু রাস্তার প্রতিবাদ একই সঙ্গে থাকতে হবে। কোনো তথ্য পুলিশকে আমরা দেব না, এই কাজটা পুলিশের নয়। আর একই সঙ্গে যদি পুলিশ হুমকি দেয় আমাদেরকে জানান, পুলিশকে বলবো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা যদি আমার এই ভিডিও বার্তা দেখেন তারা দয়া করে
লোকাল স্তরে যেসব থানা আছে, পুলিশ আছে, যারা এই কাজে লিপ্ত হয়েছে, এই বেআইনি কাজে, মানুষকে হুমকি দেওয়ার কাজে, তাদের কাছে নির্দেশ পাঠান যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজে নামে, অকারণে মানুষকে মাইক খুলে নেওয়ার হুমকি দিয়ে বা ফর্ম এর তথ্য দেওয়ার হুমকি দিয়ে হেনস্থা না করেন। ধন্যবাদ।